আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মৃত্যু। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের বাবার। অ্যাটর্নি জেনারেল বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিতের ধারণা প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে প্রত্যাশিত ন্যায় বিচার না পেয়ে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। এআর বাদলের রিপোর্ট। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় প্রায় 4 বছর আগের দেয়া বিচারিক আদালতের রায় বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেন আবরারের বাবা। অন্যদিকে ছাত্র সংগঠনের নিজেদের মধ্যে হানাহানি না করার আহ্বান জানান আবরারের ছোট ভাই আবরার ফায়াজ। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। সরকারের এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। হাইকোর্টের রায়ে সন্তুষ্টি জানায় রাষ্ট্রপক্ষ। গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। অন্যদিকে প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার না পেয়ে হাইকোর্টে আপিলের কথা জানান আসামি পক্ষের আইনজীবী। ন্যায় বিচার আমরা পাইনি। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের 3 জন পলাতক। 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান আরও একজন। আসামিরা সবাই ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যা করে আসামিরা। AR বাদল, RTV, ঢাকা। বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামির মৃত্যুদণ্ড হাইকোর্ট বহাল রাখায় সন্তোষ জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। রায় ঘোষণার পর কুষ্টিয়ায় নিজ বাসভবনে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে রায় বাস্তবায়ন চান তিনি। বুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধের দাবিও জানান। বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি না থাকলে আর কোনো মায়ের বুক খালি হবে না বলেও মনে করেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। এই রায়ের প্রতি সন্তুষ্ট। এখন আমরা চাই যে এই রায়টা যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয় এবং যে 4 জন আসামি, 3 জন আগে পলাতক ছিল আর একজন 5ই আগস্টের পরে যে পালাইছে, এদেরকে যেন যত দ্রুত সম্ভব এদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং দ্রুত আইনের আওতায় এনে এদের প্রতি যেন এদের যে রায়টা আছে এটা যেন কার্যকরী করা হয়। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরানের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সাথে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। সকালে সাবেক এই আইজিপিকে উপস্থিতিতে শুনানিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়া সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি, তার সব কিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। আসহাবুল ইয়ামিন সহ সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সাভার অঞ্চলের আওয়ামী লীগের এবং যুবলীগের নেতৃত্বে যারা এই হামলায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে থেকে 3 জনকে যারা ইতিমধ্যে কারাগারে আটক আছে, তাদেরকে আজকে আটক দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। 24 গণ অভ্যুত্থান সহ
গণতন্ত্রের লড়াইয়ে সকল গুম খুনের সাথে জড়িত শেখ হাসিনা সহ সবার বিচার করতে হবে, অন্যথায় আবারও সুযোগ পাবে অন্যায়কারীরা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে জনগণ লড়াই করছেন তাদের সেই প্রত্যাশা পূরণই বিএনপির লক্ষ্য। 24 গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে ইফতারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জাহিদ রহমানের রিপোর্ট। 24 গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সম্মানে ইফতার ও ঈদ উপহার বিতরণের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। আমার বড় ছেলের বয়স 16 বছর ছিল। হত্যার সাথে জড়িতদের বিচারের জোর দাবি জানান শহীদ পরিবারগুলো। এ সময় বেশ কয়েকটি পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেয় আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে আত্মত্যাগকারীদের ন্যায় বিচারের ব্যবস্থা করতে হবে। যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। অন্যায়ের সঠিক সুষ্ঠু বিচার যদি না হয়, হয়তোবা দেশে আবারও অন্যায় সংগঠিত হতে পারে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায়ের প্রতিফলন ঘটাবেন বলে প্রত্যাশা তারেক রহমানের। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। সবাইকে 24 গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের সেই প্রত্যাশা যাতে আমরা যারা আছি তাদের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি, সেই রহমত যেন আল্লাহ আমাদেরকে দেন। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে বরগুনায় মেয়ের ধর্ষণের মামলা করে খুন হওয়া মন্টু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় তিনি নিহত মন্টুর স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে 3 কন্যা সন্তানের পড়াশোনা সহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। এর আগে তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও স্থানীয় নেতাকর্মীরা মন্টুর স্ত্রীর কাছে খাদ্য, বস্ত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। গত 5 মার্চ 7ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন বাবা মন্টু চন্দ্র। 11 মার্চ রাতে ধর্ষকের হামলায় খুন হতে হয় তাকে। বিএনপি সংস্কারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তবে দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্ত সমস্যা দূর করা সম্ভব। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। সকল শিক্ষকদের বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধারে নির্বাচিত সরকার শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অতি দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারবে না। প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে বিএনপি সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ, তবে দ্রুত সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে যত দেরি হবে তত বেশি আবার শক্তিরা আবার মাথা চালিয়ে উঠতে শুরু করবে। একই অনুষ্ঠানে অংশ নিয়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। শাকিবুর রহমান, RTV, ঢাকা।
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় চীন। প্রধান উপদেষ্টার চীন সফরে বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেস্ট সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। প্রেস সচিব জানান, আগামী ২৬ মার্চ ৪ দিনের চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে বৈঠক হবে আগামী ২৮ মার্চ। সফরকালে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইওদের সাথেও বৈঠকের কথা রয়েছে। মূল ফোকাস থাকবে বড় কোম্পানির বিনিয়োগ ও কারখানা স্থাপনের প্রক্রিয়া ত্বরান্বিত করা। এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মাননা হিসেবে ডক্টরেট উপাধি পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এটাই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। রোববার চীনা রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার সাথে দেখা করে চীন সফর নিয়ে আলোচনা করেন প্রেস সচিব। ৪ দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। সকাল ৯:৫৫ তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। তাকে বিমানবন্দরে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান। ঢাকা ছাড়ার আগে জাতিসংঘ মহাসচিব ফোনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী আলাপ সারেন। রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। গেল বৃহস্পতিবার ঢাকা আসেন অ্যান্টনিও গুতেরেস। আনন্দ করার মেজাজে নেই, তাই এবছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয়, সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। প্রতি বছর পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে যথাসময়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন পরিশোধ না হওয়ার ফলে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। পাশাপাশি ছুটির সময়হীনতা থাকায় বাড়ি ফিরতে ভোগান্তিতে পড়তে হয় পোশাক শ্রমিকদের। এমন বাস্তবতায় সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, শ্রমিকদের ধাপে ধাপে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে পোশাক খাতের সংগঠনগুলো। শ্রমিকদের বেতন নির্ধারিত সময় তাদের যে আলাপ হয়েছে সেই নির্ধারিত সময় যাতে দেওয়া হয় সেটা আমরা নিশ্চিত করার জন্য যাতে বিকেএমইএর প্রধান আসছিলেন তাদের সাথে কথা বলেছি। আমরা বলছি যে যেন বেতনটা সবাই নির্ধারিত সময় পায় এবং কোনো প্রপার্টি যাতে ধ্বংস না হয়। মহান স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে নিরাপত্তার হুমকি নিয়ে জানিয়ে সচিব বলেন, এবছর থাকছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, we do not see any threats. প্রধান উপদেষ্টা বলেছেন এটা ওয়ার ফুটিংয়ে আছে, আমরা আনন্দ করার মেজাজে নাই। সড়কে চাঁদাবাজি বন্ধ সহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান নাসিমুল গনি। বিলাল হোসেন, টিভি, ঢাকা। ঢাকা সরকারি ৭ কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয়টি হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি DCU। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৭ কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ইউজিসি চেয়ারম্যান SMA ফয়েজ সহ অন্যদের এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকার এই ৭ সরকারি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক ১,০০০-এর বেশি। এই কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়েছিল। সাতটা কলেজের ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন এই কলেজটা, এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স এবং এছাড়াও 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে এবং সেখানে এই শিও কলেজের যে বিজনেস কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। চট্টগ্রাম নগরীর টেরি বাজারে থান কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা 7টার দিকে খাজা মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। মার্কেটটিতে থান কাপড়ের 20 থেকে 30টি গুদাম রয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যার দিকে খাজা মার্কেটের 2য় তলায় আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
রাত ৯টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও সেখানে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শেখ হাসিনার আস্থাভাজন আমলাদের অপসারণ দাবিতে রাজধানীর খামারবাড়িতে বিক্ষোভকারী ফ্যাসিবাদ বিরোধী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা খামারবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। আলোচনার আশ্বাস দিয়ে তাদের সড়ক থেকে খামারবাড়ি আঙিনায় সরিয়ে নেয় সেনাবাহিনী। শিক্ষার্থীদের ৫ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গেলেও স্বরাষ্ট্র বা কৃষি উপদেষ্টার কেউ তাদের সঙ্গে বৈঠকে বসেননি। বিকেলে শিক্ষার্থীরা আবার সড়কে অবস্থান নিতে গেলে লাঠিচার্জে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। যেভাবে করেই হোক এই ফ্যাসিবাদ শক্তিদেরকে এই সরকার থেকে মুছে দেন, তাদেরকে অপসারণ করে দেন। এইসব আমলা আমাদের দরকার নেই। আমরা চাই এমন আমলা যারা দুর্নীতি করবে না, যারা এই দেশের মানুষদের জন্য কাজ করবে। নিজে তো আছে এই সিটে, প্লাস হচ্ছে উনি আরো সব আওয়ামী লীগের যারা আছে দোসররা তাদেরকে আবার সেম সিটে নিয়ে আসতে চাচ্ছে। এখন আমরা চাচ্ছি ওনার পদত্যাগ, যাতে নতুন করে আবার আওয়ামী লীগ এই দেশে জন্ম না নিতে পারে। অবশেষে দীর্ঘদিন পর পৃষ্ঠপোষকতা পেল জাতীয় ফুটবল দল। আগামী ৫ বছরের জন্য জাতীয় ফুটবল দলের আনুষ্ঠানিক স্পন্সর পার্টনার হিসেবে যুক্ত হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বাফুফে। দেশের ফুটবলের উন্নয়নে একসাথে কাজ করতে আগ্রহ প্রতিষ্ঠানটির। বাংলাদেশের ফুটবলের সঙ্গে প্রতিষ্ঠানটির এই যাত্রা দেশের ফুটবলকে এগিয়ে নিতে সাহায্য করবে বলে মনে করেন বাফুফের সভাপতি। তবে চুক্তি কত টাকার হয়েছে সে বিষয়ে জানায়নি বাফুফে কিংবা ইউসিবি। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।